তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর 3 কোশ্চেন্সের চতুর্থ পর্ব, লিও টলস্টয়ের লেখা। যারা এর আগের 3টি পর্ব দেখোনি তারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে 3টি পর্ব দেখে ফেলো। সেখানে আমরা পড়ার সাথে সাথে এসএকিউ কিভাবে সম্পূর্ণ করতে হবে সেগুলো দেখেছি, অর্থাৎ প্রশ্ন তার সাথে সাথে উত্তর। আজকেও ঠিক তাই করব, আমরা প্রশ্ন পড়তে থাকব, তার সাথে সাথে উত্তরও করে নেব। প্রথম পর্বে আমরা ভাগ করছি, আগে রিডিং একটু পড়ে নেব, তারপরে আমরা উত্তরের অংশগুলো পড়ে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। তো চলো আমরা পড়তে থাকি। যেখানে শেষ করেছি ঠিক তারপর থেকে শুরু করছি। চলো। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো আলাদা আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, রাজা এগ্রিড উইথ সম্মতি হলেন না, সম্মত হলেন না নান অফ দেম তাদের কারোর সাথে, অর্থাৎ কারোর সাথে তিনি সম্মত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, তাই কাউকে পুরস্কারও তিনি দিলেন না। বাট স্টিল ওয়াইসিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, তিনি এখনো পর্যন্ত আশা করছেন টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, সঠিক উত্তরগুলো খুঁজে পাবেন টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি মনস্থির করলেন কনসাল্ট এ হারমিট, একটা সাধু বা সন্ন্যাসীর সাথে তিনি যোগাযোগ করবেন, আলোচনা করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ ওয়াইজডম, যিনি বহুলভাবে বিখ্যাত, যিনি খুব বিখ্যাত ফর হিজ ওয়াইজডম, তার জ্ঞান প্রজ্ঞার জন্য, এইরকম একজন ব্যক্তির সাথে তিনি সাক্ষাৎ করবেন। দ্য হারমিট লিভড ইন এ উড, আর এই সন্ন্যাসী বা সাধুটি তিনি কোথায় থাকতেন, বাস করতেন ইন এ উড, একটা বনভূমিতে, একটু অরণ্যের ভিতরের দিকে। হুইচ হি নেভার কুইটেড, যেটা ছেড়ে তিনি কখনো কোথাও যাননি, ওখানেই থাকেন সব সময়ের জন্য। তার মানে কেন বলতে চাইছে বুঝতে পারছো, যে এখানে গল্প যিনি লিখছেন টলস্টয়, তিনি বলতে চাইছেন যে হারমিটের আর অন্য কোথাও যাননি, সবসময় তিনি থাকেন। কেননা রাজা তো সেখানে যাবেন, গিয়ে যদি না পান বা তিনি থাকবেন কিনা, রাজা যে গিয়ে পৌঁছাবেন সত্যি সত্যি সেই সময় থাকবে কিনা, এটা একটা সন্দেহের প্রশ্ন এসে যায় না গল্প লেখার ভিতরে। তাই তিনি বলছেন সেখান থেকে তিনি কখনো কোথাও ছেড়ে যান না, সবসময় ওই অরণ্যের মধ্যেই তিনি তার জায়গায় থাকতেন। সেটা কোথায়? অ্যান্ড হি রিসিভড নান, তিনি কি করতেন? রিসিভ নান, কাউকে গ্রহণ করতেন না, মানেটা তা নয় কারোর সঙ্গে দেখা করতেন না, বাট কমন ফক, সাধারণ মানুষ ছাড়া, সাধারণ লোক ছাড়া কারোর সঙ্গে তিনি দেখা করতেন না। সাদামাটা মানুষের সঙ্গে মিশতেন, খুব জটিল মানুষ, সম্পদশালী মানুষ, ধনী ব্যক্তি, এইসব মানুষের সঙ্গে তিনি মানে দেখা করতেন না। এখানে ফক বলতে সন্ন্যাসী, জানো, তার মানে তার গোত্রের যে মানুষ, তার কালচার নিয়ে যারা অভ্যস্ত, তাদের সঙ্গে তিনি দেখা করেন, আর খুব একটা মানুষের সঙ্গে দেখা করেন, এখানে মিস করা যাচ্ছে। তাই চলো তারপরের অংশটা। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই রাজা কি করলেন? সাদামাটা সিম্পল ক্লোথস, পোশাক পরলেন, সাদামাটা পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস, অর্থাৎ সন্ন্যাসী হারমিটস, হ্যাঁ হারমিট সেল, অর্থাৎ হারমিটের মানে কুটুরির, অর্থাৎ কুটির, হারমিটের কুটিরের কাছাকাছি পৌঁছানোর আগেই, বিফোর রিচিং, সেখানে পৌঁছানোর আগেই, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, অর্থাৎ ঘোড়া থেকে অবতরণ করলেন, নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ড অর্থাৎ দেহরক্ষীদের লিভিং ত্যাগ করে, অর্থাৎ সেখানে রেখে, ওয়েন্ট অন অ্যালোন, তিনি একা গেলেন, একা চলে গেলেন, অর্থাৎ তিনি একা একা তিনি সেই হারমিট বা সন্ন্যাসীর সাথে মিট করবেন বা দেখা করবেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি বলছি। তো হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট, যখন রাজা অ্যাপ্রোচ দ্য হারমিট, ওই সন্ন্যাসীর কাছাকাছি এলেন, কাছে এলেন, দেখলেন যে ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তিনি মাটি খুঁড়ছিলেন, অর্থাৎ গ্রাউন্ড বলতে ফ্লোর, মেঝে এরম না, মানে মাটি খুঁড়ছিলেন তিনি, ডিগিং, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, অর্থাৎ তার কুঁড়ে ঘরের একদম সামনে, তার মানে তার কুটিরের সামনে তিনি কি করছিলেন? মাটি খুঁড়ছিলেন। এইবার সিং দ্য জার, রাজাকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে কি করলেন? অভ্যর্থনা জানালেন।
অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং আবার খোঁড়াখুড়ির কাজ চালিয়ে গেলেন, অর্থাৎ মাটি কোপাতে লাগলেন, মাটি কোপাতে শুরু করলেন আবার। তো দ্য হারমিট ওয়াজ ফ্রাইল অ্যান্ড উইক, দ্য হারমিট ওয়াজ ফ্রাইল অ্যান্ড উইক, তার মানে এখানে ওই সন্ন্যাসী ভীষণ শীর্ণ, ফ্রাইল অ্যান্ড উইক, দুর্বল, ভীষণ দুর্বল মানুষ। অ্যান্ড ইচ টাইম হি স্টাক, প্রতিবার হি স্টাক, যখনই তিনি আঘাত করছেন, হ্যাঁ, হিজ স্পেড, অর্থাৎ তার ওই কোদালটি, ইনটু দ্য গ্রাউন্ড, মাটির ভিতরে, যতবার তিনি আঘাত করছেন মাটি তুলবেন বলে, অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, অল্প পরিমাণে মাটি উঠছে, আর্থ বলতে পৃথিবী, কিন্তু এখানে পৃথিবীকে তুলছে তা নয়, মাটি খুঁড়ছেন অল্প পরিমাণে। হি ব্রিথড হেভিলি, এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, দম নিচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, রাজা তার কাছে গেলেন, অ্যান্ড সেড, বললেন, রাজা তো আবার 3টে প্রশ্নই বলবেন যে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিন। তা এইখানে এই পার্টটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই বা মনে রাখার দরকার নেই, যেহেতু তোমরা পার্ট 1-এ তোমরা পেয়েই গেছো অলরেডি, 3টে কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, সেটা দেখলে একই জিনিস হয়ে যাবে, এখান থেকে আর নতুন করে দরকার নেই। তবু আমাদের পড়তে হবে, একটু পড়ে শোনাচ্ছি। আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইস হারমিট, হে বিজ্ঞ সন্ন্যাসী, টু আস্ক ইউ, আপনার থেকে জানতে, টু অ্যান্সার, উত্তর 3 কোশ্চেন্স, আমার 3টি প্রশ্নের। হাউ ক্যান আই লার্ন, কিভাবে আমি শিখবো, জানতে পারবো। টু ডু দ্য রাইট থিংস, বলছে টু ডু, করতে, দ্য রাইট থিংস, সঠিক জিনিসটি, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়, অর্থাৎ তিনি বলছেন সঠিক সময় সঠিক জিনিসটি আমি কিভাবে করতে পারবো, প্লিজ যদি আপনি একটু শিখিয়ে দেন, বলে দেন। 1 নম্বর প্রশ্ন, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, বলছে হু আর দ্য পিপল, কোন ব্যক্তিগুলো আমার সবচেয়ে বেশি দরকারি, হ্যাঁ, অ্যান্ড টু হুম শুড আই, কাকে আমার উচিত, দেয়ারফর পে মোর অ্যাটেনশন, বেশি গুরুত্ব দেওয়া, অ্যান্ড দেন দ্য রেস্ট, আর বাকিদের চেয়ে, অর্থাৎ অন্যান্যদের চেয়ে কাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এটা যদি একটু বলেন, কোন ব্যক্তিকে আমি বেশি গুরুত্ব দেব, এটা। তো তারপরে বলছে 3 নম্বর, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বলছে কোন কাজটি মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেটা আমার প্রথম লক্ষ্য দেওয়া উচিত, কোন কাজটি যে গুরুত্বপূর্ণ, যে কাজটিতে আমার বেশি প্রথম লক্ষ্য দেওয়া উচিত। এই যে 3টি প্রশ্ন তিনি করছেন। দ্য হারমিট লিসন টু দ্য জার, সন্ন্যাসী রাজাকে শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, যা বাবা, তিনি কি করলেন, তার হাতে একটু এরকম করে, সরি এরকম করে না, থুতু দিয়ে নিলেন, জাস্ট, অ্যান্ড রেকমেন্ডেড ডিগিং, এবং তিনি কি করলেন, পুনরায় খোঁড়াখুড়ি শুরু করলেন। এখন তোমরা ভাবছো যে হাতে থুতু কেন দিয়ে নিল, আচ্ছা জানো, যারা ওই কোদাল দিয়ে মাটি কোপায় না, আমি নিজে করেছি, দেখেছি, খুব পরিশ্রমের কাজ এবং কষ্টের কাজ। আর 2-1বার আমরা কোদাল চালাতে গিয়ে আমার হাতে ফোসকা এসে গেছিল, তার মানে কি হচ্ছে, আমাদের অভ্যাস নেই, ধরারও একটা কৌশল আছে, কিন্তু যারা মাঠে কাজ করে জানবে সত্যি সত্যি একটা কৌশল, এমনভাবে ধরতে হবে যাতে হাতে আর ফোসকা পড়ে না। প্রথম যারা কাজ করে তাদের সত্যি এটা খুব সমস্যা হতো, ফোসকা পড়ে যেত, কাজ করতেই পারতো না। তো ফলে মানে হারমিট মাটি কোপাতে কোপাতে হাত তার একদম শুকিয়ে গেছিল, আর কোদালটা ধরতে যন্ত্রণা হচ্ছিল, হয়তো হাতে লাগছিল, তাই একটু থুতু দিয়ে তার সাথে টাইট করে নিয়ে একটু নরম করে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ব্যাপারটা বুঝতে পারছো যে এটা হয়, কিন্তু সত্যি একটু ওই নরম হয়ে যায়, বা কোদালের সাথে হাতটা টাইট করে বসে যায়, আর টাইট করে যতক্ষণ না বসবে তো ঘষতে থাকলে তাহলে তোমার ফোসকা পড়ার চান্সটা বেশি থেকে যায়, তাই তিনি হাতে একটু স্প্যাটার্ন করছিলেন। বুঝতে পারছো নিশ্চয়ই? তো এই পর্যন্ত আমরা কি করলাম, পড়লাম। এবার আমরা চলো প্রশ্নপত্রের এবং তার উত্তরের অপেক্ষা আছি। যে অংশগুলো আমরা পড়লাম তার আমরা প্রশ্ন নেব এবং তার সাথে কি করে উত্তর করতে হয় সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকছো, সত্যি সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের সাথে থাকো, আর তোমাদের প্রিয় নিউটন স্যারের সাথে থাকো। আর এইভাবে আমি সমস্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে তোমাদের করিয়ে দেবো, আর প্রত্যেকটা সাবজেক্ট। আর কেমন লাগছে কমেন্টসে জানাও, তবে তো আমি বুঝবো যে তোমাদের এরকম ভিডিও প্রয়োজন কিনা। তা শুধু দেখলে তো আমি বুঝতেই পারবো না, তাই না? চলো সাথেই থাকো। তাহলে আমরা এবার কিন্তু উত্তরপত্রে আসছি। তো তোমরা সাধারণত জানো এই উত্তরপত্রে কিন্তু এই প্রশ্ন এবং তার উত্তরের অংশে আমরা 7টা এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট
কোশ্চেন পেয়ে যাব, যেটা একটু ঘুরিয়ে দেওয়ার প্রবণতা থাকে পরীক্ষাগুলোতে। তোমরা একটু দেখে নাও কতটা ঘুরিয়ে দিতে পারে প্রশ্নগুলো। সত্যি সত্যি কিন্তু এইরকমভাবে দিলে কিন্তু উত্তর করতে একটু সমস্যা হয়। দেখো প্রথমটা হচ্ছে হোয়ার ডিড দ্য হারমিট লিভ। তো তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। দেখো হোয়ার ডিড দ্য হারমিট লিভড, তোমরা দেখো তো সন্ন্যাসী কোথায় থাকতেন। তো দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট লিভড। তো এখানে আমরা প্রশ্নগুলো করেছি কিভাবে, দেখো হোয়ার ডিড দ্য হারমিট লিভ, অর্থাৎ সন্ন্যাসী কোথায় বাস করতেন, থাকতেন। তো ডিডটা পাস্ট টেন্সে আছে, তাই লিভটা প্রেজেন্ট টেন্সে করে রাখতে হয়েছে। কিন্তু উত্তর যখন করার সময় এরকম ডু ডাস ডিড দিয়ে যখন প্রশ্ন করতে হয়, তাদের প্রশ্ন থেকে যখন উত্তর করব, ওই ডু ডাস যদি থাকে প্রেজেন্ট টেন্সের রূপ, তার দিকে ভাবটাকেও সেইভাবে, ডাস যদি থাকে লিভস করতে হতো, এইভাবেই আমরা চেঞ্জ করব। এগুলো তোমাদের একটু জানাবো পরে পরে আমি। আর এখন ডিড আছে, পাস্ট টেন্সে আছে, তাই লিভটাকে আমরা চেঞ্জ করে কিছু করব, লিভড করে দেবো। বুঝতে পারছো? কিন্তু ডিডটাকে নেব না। আবার এখানে যদি হেল্পিং ভার্ব যুক্ত কথা থাকে বা মডেল যদি থাকে, সেগুলো দিয়ে যখন প্রশ্ন করব, দুজনকে জুড়ে বসাবো। সেটা আমি তোমাদের নিয়মটা খুব সহজ করে দেখাবো। এখন চলো জাস্ট করছি। দ্য হারমিট লিভড ইন এ উড। হারমিট একটা কি বনভূমিতে থাকতেন। 2 নম্বর প্রশ্ন, হুম ডিড দ্য হারমিট রিসিভ। এই যে বলছে ঘুরিয়ে দেওয়া, দেখো কাকে হারমিট গ্রহণ করেন, অর্থাৎ কার সঙ্গে দেখা করেন। তোমরা তো নিশ্চয়ই জানো, নান, কারোর সাথে না, বাট কমন ফক, সাধারণ মানুষ। চলো আমরা উত্তরটা করি এই প্রশ্নটা থেকেই। দেখো প্রশ্ন থেকে উত্তর করছি, তোমরা সাধারণত এটা দেখে নাও। যে বলছে দ্য হারমিট, দেখো ডিড আছে বলে তাই রিসিভ কি করে দেবো, রিসিভড করব, কিন্তু ডিডটাকে নেব না। তাই দ্য হারমিট রিসিভড, তাহলে বলো নান, কাউকে তিনি গ্রহণ করেন না, অর্থাৎ কারোর সঙ্গে তিনি দেখা করেন না, বাট কমন ফক, সাধারণ লোক ছাড়া, অর্থাৎ সাধারণ সন্ন্যাসী ছাড়া। মানে বলতে চাইছে তিনি সাধারণ মানুষ ছাড়া, মানে অত উন্নত ধরনের মানুষ বা ধরো সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ, এইসব মানুষের সঙ্গে তিনি কম মেশেন। চলো 3-এরটা, হাউ ডিড দ্য জার ড্রেস হিমসেলফ। নিজেকে কিভাবে পোশাক পরিয়েছেন, মানে নিজের পোশাক কেমন করেছেন। হোয়েন হি ওয়েন্ট টু মিট দ্য হারমিট, যখন তিনি এই হারমিট অর্থাৎ সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছিলেন। দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাহলে কি করলেন, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, রাজা পরলেন সাধারণ পোশাক। হোয়েন হি ওয়েন্ট টু মিট দ্য হারমিট, যখন তিনি হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। 4টা করছি, হু ওয়েন্ট উইথ দ্য জার হোয়েন হি ওয়েন্ট টু মিট দ্য হারমিট, কারা গেলেন রাজার সাথে যখন তিনি ওই সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন। তো বলছে দ্য জার ওয়েন্ট অ্যালোন, তাহলে রাজা একা একা গেলেন। লিভিং হিজ বডিগার্ড, তার বডিগার্ড অর্থাৎ দেহরক্ষীদের রেখে, বিহাইন্ড পিছনে, অর্থাৎ সেখানে রেখে। হোয়েন হি ওয়েন্ট টু মিট দ্য হারমিট, যখন তিনি হারমিটের সঙ্গে দেখা করতে গেলেন। এবার আমরা 5 নম্বর প্রশ্নে আসবো। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, তার মানে এই সন্ন্যাসী কি করছিলেন যখন রাজা কেম টু ভিজিট হিম, অর্থাৎ তার সঙ্গে দেখা করতে এলেন। তখন তিনি বলছেন যে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তিনি মাটি খুঁড়ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের সামনে, কুটিরের সামনে। হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন রাজা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারপরটা যাই 6টা, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য হারমিট, অর্থাৎ এই হারমিট, এটা একটু পরে, অর্থাৎ সন্ন্যাসীর কন্ডিশন, শরীরের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই জানো, ফ্রাইল অ্যান্ড উইক, অর্থাৎ ওখান থেকে বলবো দ্য হারমিট ওয়াজ ফ্রাইল অ্যান্ড উইক, তাহলে তিনি কেমন ছিলেন সন্ন্যাসী, শীর্ণ এবং দুর্বল। এবং লাস্ট কোশ্চেন আজকের যতটুকু পড়েছি তার অংশের, তো হোয়াট ডিড দ্য হারমিট ডু হোয়েন হি স দ্য জার। হোয়াট ডিড দ্য হারমিট ডু, বলছে হারমিট ডু হোয়েন হি স দ্য জার, যখন তিনি রাজাকে দেখলেন যে তার কাছে আসছেন, তখন তিনি কি করলেন। তখন নিশ্চয়ই আমি তোমার বললাম যে তিনি একটু কি করছিলেন, যে তাকে গ্রিটেড হিম, তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং আবার খুঁড়তে শুরু করেছিলেন। তা উত্তরটা করছি, সিং দ্য জার, রাজাকে দেখে দ্য হারমিট গ্রিটেড হিম, তাকে অভ্যর্থনা জানালেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং আবার তিনি ওই মাটি কোপাতে শুরু করলেন, মাটি খুঁড়তে শুরু করলেন। তো
এই অংশটুকু ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। তোমরা নিশ্চয়ই অন্যান্য অংশের সাথে আমার জুড়ে থাকো আমার সাথে, তো আরও এরকম প্রশ্নের সাথে সাথে আমরা উত্তর করাতে শুরু করব এবং সেগুলো তোমরা নোটস করে নাও, যাতে পরীক্ষায় খুব সুবিধা হয়। আর তোমাদের আশা করি নিশ্চয়ই তোমাদের এখন 2022 সালে যে এক্সাম হবে মার্চে, তার রুটিন তোমরা পেয়ে গেছো, দিয়েই দিয়েছো অন নেটে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো না পারলে আমাকে কমেন্টসে জানাও, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো কিভাবে তোমরা সেই ডেটগুলো পেয়ে যেতে পারো। আর কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাও, এটা খুব জরুরি। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে আমি তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারি। ওকে, চলো, এবং পরবর্তী পর্বের জন্য আমরা অপেক্ষা করি।